প্রতিবেশী দেশে সেদিন আগুন জ্বলছিল। শান্তির সাহচর্য খোঁজা মন আরও অশান্তির অন্ধকারের অতলে ডুবে যাচ্ছিল। ক্ষুদ্র কেন্দ্র থেকে শুরু করে বৃহৎ বৃত্তের সর্বত্র যুদ্ধ। এই সকল সিভিলাইজড সমাজে টিকে থাকার জন্য যুদ্ধ চলছে অবিরাম। হঠাৎ আকাশে মেঘ জমল, গাছেরা হলো পাগল। ঝমঝমিয়ে নেমে এলো সে। বাইরের বৃষ্টিতে মনের মেঘ হলো মেদুর। হোয়াটসঅ্যাপ বলল অন্য সদস্যদের হালও আমারই মতো। সানি বলল কেমন ঝড়, আমি বললাম পালামো। কথা দিয়েছিলাম কোয়েলকে, কথা দিয়েছিলাম বুড়াগাকে, কথা দিয়েছিলাম বেতলা, নিয়ার টু হাট, নেতারহাটকে। 10 বছর আগের এক শীতে দেওয়া কথা আজও ভুলিনি। আরও বেশি করে মনে করিয়ে দিয়েছিল এরা। ভরপুর বর্ষায় দেখা করার কথা ভুলিনি। হাতে সময় বড় কম, তাই বেরিয়ে পড়া প্রথম রাতে। তুমি ভাঙলে যাকে, তাকে ধারণ করলাম এই বুকে। আধারে ঢেকেছিল পৃথিবী। দিনান্তে পৃথিবীর কোলাহল গেছে থেমে, শেষ হয়েছে বিকিকিনি। শুরু হলো আমাদের যাত্রা সেই দেশে, যাকে নিয়ে একদিন লিখেছিলাম সাল যেখানে তালের মতো, রোদ চেনে না যে দেশ, সেই দেশের সেই ঝর্ণা তলায় থাকুক বেঁচে মন খারাপের রেশ। সারাদিনের কর্মক্লান্ত দেহ মন এলিয়ে পড়েছিল অনেকেরই, কখনো তন্দ্রা, কখনো জাগরণ। বনের পথের রাতকে বিশ্বাস করিনি। চেয়েছিলাম বাগোদরে যেন ভোর হয়, তাই গাড়ির গতি মন্থর, আর মাঝে মাঝে ধাবাতে দাঁড়িয়ে চা খাওয়া। বাগোদরের পর শুরু হলো সেই আদিম অরণ্য। দেখতে দেখতে আকাশ হলো ফর্সা, কিন্তু বন তখনও কুয়াশার চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তবুও টেনে নামালো গাড়ি থেকে, এক ঝটকায় চলে আসা আদি পুরুষদের মাঝে। বুক ভরে নিলাম প্রাণ, পবিত্রতাকে করলাম স্পর্শ, পেলাম হিলিং টাচ। মনের মলিনতা ফিকে হতে শুরু করলো। গাড়ির মধ্যে সবাই চার্জড। সানি ধরল স্টিয়ারিং, সুভাষকে দিল ব্রেক। শুরু হলো মাঝে মাঝে বান্টির বাঁদরামি। গ্রাম উঠেছে জেগে, কোথাও চাষি চলেছে মাঠে। গায়ের চেয়ে বেশি বেশি বনগুলো কুয়াশা মাখা। আমাদের কারো বসে বসে নাক ডাকানো, তো কারো উঁকি ঝুঁকি মারা জানলার বাইরে। লাতেহার 68 কিলোমিটার, শুধু বন আর বন। তবে আগের তুলনায় অনেক ফাঁকা ফাঁকা, অনেক কমে গেছে তারা। বন কেটে ক্ষেত হয়েছে আদিরিপু ক্ষুধাকে শান্ত করতে। চেয়েছিলাম বাইরের বৃষ্টিতে পালামৌ দেখব, সেই বৃষ্টির আদর বনে আর পথে। এখানে বাতাস ভারী, এখানে প্রতি কোণায় প্রকৃতির তিলোত্তমা রূপের সূক্ষ্ম সূক্ষ্ম কণা। রাস্তা ছিল না, তবু অখ্যাত পাহাড়ি নদী টেনে নামালো। ঘড়ি বলছিল সময় সকাল 7:40। আজ আনন্দ বাঁধন হারা। স্পর্শ, তার স্পর্শ, তার হিলিং টাচ, তার ভালোবাসা। এত বড় হয়ে যাওয়া সানির ছোট ছেলে মেয়ে। একটু আগেও যে মুখে যুদ্ধের ক্লান্তি স্পষ্ট ছিল, এই হিলিং টাচ তা দিল পরম যত্নে মুছিয়ে। এক অখ্যাত সেই নদী, ধাই অখ্যাত কোন বনে। বনবালিকা হতাম যদি, ভালোবাসতাম সঙ্গ বনে। প্রায় সকাল 9টা, 10 ঘন্টা পথ চলা হয়ে গেল। বনের মাঝে ধাবার খাটিয়ায় রুটি তরকারি। তো এখন বাজে সকাল 9:15। আমরা বেতলা থেকে আর মোটে 40 কিলোমিটার দূরে রয়েছি। খাওয়া দাওয়াটা হলো, মানে টিফিনটা সারলাম। কালকে রাত 10:52-তে বেরিয়েছি, তখন থেকে এত দূর এলাম। প্রায় 500 কিলোমিটার বা 500 কিলোমিটার একটু বেড়েও যেতে পারে। তো এখানে খেলাম, এবারে যাব পুরো বেতলার দিকে, এবং একদম এবারে যে স্টপটা হবে সেটা হবে বেতলা। আর পিছনে আমাদের একটা নদী রয়েছে, এই যে এই নদীটা, খুব সুন্দর নদীটা, বাট নদী অবধি যাওয়ার আমাদের সময় নাই। এই শ্যামল পালাময়ের কৃষ্ণকালো সরল বনবালকদের মতো ধূসর আকাশের কালোকুলো মেঘছানাদের তো সীমনা। ভীত ছাক শিশুর ত্রস্ত আনাগোনা, আর সেই চেনা বেতলার রূপ অচেনা। প্রবেশ করলাম বেতলায়, কিন্তু কোথায় গেল সেই বেতলা প্রবেশ পথের বন? খুঁজে বেড়ায় আমার মন। বেতলা অভয়ারণ্যে হলো আমাদের প্রবেশ। বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত 10:52, আর বেতলা পৌঁছেছি ঠিক 10:15-তে। কিলোমিটার হয়েছে 523 কিলোমিটার। 523 কিলোমিটার আমরা 12 ঘন্টা হয়নি, তার আগেই আমরা কমপ্লিট করেছি।
সারা রাত প্রায় সবাই জেগে কাটিয়েছি, বিশেষ করে সুভাষ যে আমাদেরকে নিয়ে এসছে, সানি, এরা দুজন তো কন্টিনিউ জেগেছিল। আমরা কখনো কখনো ঘুমিয়েছি, কখনো কখনো জেগেছি, যাকে বলে ঘুম কিন্তু একেবারেই হয়নি। এখন বাজে 11:30। এতক্ষণে আমরা এলাম হোটেল বনবিহার, যেটা ঝাড়খণ্ড ট্যুরিজমের অন্তর্গত, সেখানে এলাম। তার আগে আমরা 3টে জায়গায় গেছিলাম। একটা যেখানে বেতলা ফরেস্ট রেস্ট হাউস রয়েছে, সেখানে যে নতুন বিল্ডিংটা হচ্ছে সেখানে দেখতে গেছিলাম। ওখানে প্রায় 2500 টাকা করে, 2500 বললো না, ওখানে 2500 টাকা করে রুম রেট। আর ট্রি হাউস গেছিলাম, যেখানে একটা ছিল 4 বেডেড রুম, সেটা বলছিল 2600, আর ছিল ডবল বেডেড 2000। কিন্তু যেটা 4 বেডেড রুম সেটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। প্রথমে যেটা গেছিলাম সেটার নাম হচ্ছে গিয়ে পার্ক ভিউ। ওর মধ্যে একটা ডরমিটরি রয়েছে, সেটাও খুবই নোংরা, যার জন্য আমরা ওইগুলো না নিয়ে শেষে এলাম হোটেল বনবিহার। আমাদের আগে থেকে কোনো বুকিং ছিল না, এখানে এসে স্পট বুকিং হলো। আমরা রয়েছি 7 জন, আমরা 3টে রুম নিয়ে নিয়েছি। কাল সন্ধেবেলা খেয়েছি, তারপর মাঝে একবার টিফিন করেছি। এখন পরিষ্কার হতে হবে, মেন কাজ হচ্ছে গিয়ে পরিষ্কার হওয়া। এখন পরিষ্কার হতে হবে, পরিষ্কার হয়ে আমরা এখান থেকে প্রথমে যাব পালামো ফোর্ট, তারপর যাব কেচকি সঙ্গম। পালামো ফোর্ট তো দুটো রয়েছে, এখন পুরো বর্ষা চলছে, দেখব যে যেটা একদম উঁচুতে রয়েছে যে পালামো ফোর্টটা, সেখানে যাওয়া যায় কিনা। তো আপাতত ফ্রেশ হওয়াটা হচ্ছে গিয়ে মেন কথা। সকাল থেকে বলতে গেলে আসল কাজটাই করা হয়নি, আসল কাজটা বাকি রয়েছে। তো স্নান করে পরিষ্কার হয়ে চলে এসেছি আমরা খেতে। এটা হচ্ছে গিয়ে বেতলাতে ঢোকার গেট, আর এইটা হচ্ছে গিয়ে হোটেল পার্ক ভিউ। এই হোটেলের পাশে হচ্ছে দ্বীপ রেস্টুরেন্ট। এই দ্বীপ রেস্টুরেন্টে এখন আমরা খেতে এসেছি। এখন বাজে 12:45। আমি খাবো ভেজ। ভেজে রয়েছে ভাত, মাপড়, তরকারিটা কিসের দেখি, সয়াবিনের তরকারি, আলু ভাজা, ডাল, স্যালাড আর চাটনি, আচার, আচার। এখন খাই, খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো খাওয়া কমপ্লিট হলো। খাওয়া মোটামুটি ঠিকই ছিল, খুব যে বেশি স্পাইসি ছিল তা ছিল না, যার জন্য আমার বেশ ভালো লেগেছে। আর এ হচ্ছে হোটেল বনবিহার। আমরা এখন হোটেল বনবিহারে ঢুকবো। ভেজ থালি হচ্ছে গিয়ে 120 টাকা করে, আর এগ প্লেট হচ্ছে 60 টাকা করে। এই জায়গাটা হচ্ছে হোটেল বনবিহারের খাবার জায়গা, রেস্টুরেন্ট। এই জায়গাটা বেশ সুন্দর। বাট আমরা এর আগে যখন এসেছিলাম প্রায় 10 বছর আগে, তখন কিন্তু এখানকার ভাইবটা যাকে বলে ভাইব, সেই ভাইব পুরো আলাদা ছিল। তখন শাল কাঠের একটা বড় টেবিল ছিল, সেখানে আমরা খেয়েছিলাম, এবং তখন রান্নাটা দারুণ ছিল। ভাবছি আজ রাত্রে এখানে খাবো, খেয়ে দেখবো রান্নাটা সেই রকমেরই কোয়ালিটি রয়েছে নাকি চেঞ্জ হয়েছে। আর সেই কাঠের জায়গা এখন নিয়েছে এই প্লাস্টিকের চেয়ার টেবিল। তখন বাজে 1:45, আর আমরা বেরোলাম পালামো ফোর্টের দিকে। কালকুটি যখন সিকিম ঢুকছিলেন তখন একটু রোদ আর বৃষ্টি তাকে অভ্যর্থনা জানিয়েছিল। আর্মি মেজর বলেছিলেন মেটক ছাড়, খুব শুভ লক্ষণ, আমাদের গাড়িতেও বৃষ্টির ফোঁটা, বাইরে বেতলার আবছায়া গাঁ। তো আমরা পালামো ফোর্টে পৌঁছে গেছি। এটা একটা কেলা, আর একটা রয়েছে পিছনে, অনেক উঁচুতে রয়েছে। আগে এটা দেখবো, তারপর ওখানে যাব। পুরনো ইতিহাস নত করে দেয় মাথা, ভারাক্রান্ত করে মন। মনে উঁকি ঝুঁকি মারছিল বেতলার আনাচে কানাচে দেখতে পাওয়া গরু ছাগল চড়ানো আদিবাসীরা, তাঁদের রাজা, চেরো রাজরা, যাঁদেরকে বনবাসী রাজাও বলা হয়। রাজাধিরাজ মেদিনী রায়, রাজা প্রতাপ রায়, দিকপাল রায়, সাহাব রায়, জয়কিষাণ রায়, চিরঞ্জিত রায়। আর বিখ্যাত মেদিনী রায়ের আগে ভগবন্ত রায়, তারও আগে রাজস্থানের রাক্সেল রাজপুত রাজ মানসিংহ, যাদের তৈরি পুরানো কেল্লা। সেই বিখ্যাত রাজবংশ যা 1150 থেকে 1450 এই 300 বছর রাজত্ব করেছে। 5 জায়গায় তাদের রাজধানী, অথচ কিছুই জানি না আমরা। এই বিশাল রাজ্য, যার প্রতাপ গয়া, হাজারিবাগ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, এত বিশাল এলাকা জুড়ে ছিল, ইতিহাস বইয়ে আমরা পাইনি তাকে। আজ যাদেরকে দেখছি গরুর পাল নিয়ে যেতে, টালির এক চালাই ঘর যাদের, তাঁরা দুস্থতম হতে পারেন, তবে তাঁদের শৌর্য বীর্য ছিল অনন্য। তারা লড়েছেন মুঘলদের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে, হেরেছেন কিন্তু হার মানেননি। দাউদ খান যখন তাদের সবাইকে মুসলিম করতে চেয়েছিল, যুদ্ধে হেরে বনে পালিয়েছিলেন তারা, তবু নিজেদের ধর্ম ত্যাগ করেননি। তাদের তেজ ছিল না, আজও আছে। তাই আপনি যদি আজ বেতলার গুগল ম্যাপ দেখেন, দেখতে পাবেন গোটাং ফরেস্ট, আর ব্র্যাকেটের লেখা দেখেই বুঝতে পারবেন এরা কোনো রাজশক্তির কাছেই মাথা নোয়াতে রাজি নন। ফোর্টটা নিচে থেকে মনে হচ্ছিল যে কী এমন জায়গা, এই তো সামান্য একটা রুম, কিন্তু যখন উপরে উঠে গেলাম তখন দেখতে পাচ্ছি একদম এটা পুরোটাই ফোর্ট ছিল। ওই যে ভাঙা ভাঙা বাড়িগুলো রয়েছে, এইদিকে বিল্ডিংগুলো আরও অনেক রয়েছে। এই যে তার ফোর্টটা অনেক বড়, ফোর্ট যেমন হওয়ার কথা সেই রকমই ফোর্ট, বাট নিচে থেকে
দেখলে অতটা বোঝা যাবে না, ওপরে উঠে আসতে হবে। এই জঙ্গলের মধ্যে আরও অনেক বিল্ডিংই ছিল এই ফোর্টের সঙ্গে সংলগ্ন, যেগুলো কালের সাথে সাথে হারিয়ে গেছে। আর ফোর্টের এই পাশে থেকে এই যে সামনে যে অরঙ্গা নদী রয়েছে, খুবই কাছে রয়েছে, সেই অরঙ্গা নদীর শব্দ কিন্তু, জলধারার শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে। তো যেটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখনই এত বন, জানি না তখন এইরকম বন ছিল নাকি এই জায়গাটাতে পুরো বসতি ছিল, সেটা বুঝতে পারা যাচ্ছে না। বাট এখন তো পুরো একদম বনে ভর্তি হয়ে গেছে চারিদিকে, মানে বনের মাঝখানে পুরো চারিদিকে। এখান থেকে যদি চারিদিকের ভিউ নেওয়া যায় তাহলে এরকম দেখাবে। তো এই ফোর্টের এইখানে এলে মনে হবে যেন এই ফোর্টটা এইটুকু ছিল, কিন্তু এইদিকে যদি ওঠা যায় তখন ওই দৃশ্যগুলো দেখা যাবে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এই দিক দিয়ে যদি যাই, এদিকেও কিন্তু রাস্তা রয়েছে ফোর্টে যাওয়ার। এই যে এই দিকটা পুরোটা ফোর্ট ছিল, পুরোটা এই ছিল প্রাচীর, বিশাল প্রাচীর। অবাক করা ব্যাপার যে বনের মধ্যে এই রকমের একটা স্ট্রাকচার ছিল, এরকম একটা জিনিস, এত বড় একটা অরে বাহ বিল্ডিং তখন তৈরি হয়েছিল। ওয়াও 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 ওয়াও, দারুণ। ইতিহাসের ছাত্র নই আমি, তাই আমি সৌভাগ্যবান। বলতে পারবো না কোনটা কি ছিল, তাই জ্ঞানের গরিমা বাধা হতে পারেনি কল্পনার মেঘরাজ্যে প্রবেশে। কল্পনার মেঘরাজ্য, এই সুপ্রাচীন সুগভীর ইদারার ওই আবছা আধারের রাজ্য, যেখানে থাকতে পারে গোটা ব্রহ্মাণ্ডের রহস্য। তো আমরা এখন সেই ওল্ড ফোর্টের এলাকার মধ্যেই রয়েছি। তো ওল্ড ফোর্টে প্রথমেই আমরা যেখানে ঢুকলাম, যেটাকে দেখে মনে হচ্ছিলো যে এইটুকু ফোর্ট, এবং তার উপরে যখন উঠলাম, শুধু ওই জায়গাটা ছাড়াও যদি চলে আসেন ইন্দারা পাস দিয়ে এই দিকটাতে, তাহলে এইরকম দেখা যাবে। বাহ, বাপ রে বাপ। এই যে দরজা রয়েছে এর ডান পাশে কিন্তু সুড়ঙ্গ ছিল, আমরা এটা দেখে আসি, তারপর এদিকে ঢুকবো। তো শুধু যদি ওইটা দেখে ফিরে যান তাহলে বুঝতেই পারবেন না যে এই ফোর্টটা কতটা বড় ছিল। এই দরজায় এসে যদি দাঁড়াই তাহলে বোঝা যাচ্ছে যে বাপ রে বাপ, এর আয়তন কতটা বিশাল ছিল। হ্যাঁ, তো এই ওল্ড ফোর্টের এইটা বিশাল একটা এলাকা, সেটা বুঝতে গেলে ওল্ড ফোর্টের মাথাতে চড়তে হবে, তাহলে চারিদিকে যখন তাকাবেন তখন বুঝতে পারবেন। ধীরে ধীরে তাকাবেন, আরামসে দেখবেন, তখন বুঝতে পারবেন। এখন তো চলছে পুরো বর্ষাকাল, এখন পুরো গাছপালাতে ঢাকা। আপনারা যদি শীতকালে আসেন তখন কিন্তু আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন, এবং পুরোটা এক্সপ্লোর করতে পারলে খুবই ভালো লাগবে। তো আমরা চলে এসেছি, যেটা ওই ওল্ড ফোর্টের ওই মাথাটা থেকে দেখছিলাম যে প্রাচীরটাকে, সেই প্রাচীরের কাছে আমরা চলে এসেছি। ও, এই প্রাচীরে ওঠার সিঁড়িটা কিন্তু সেই পুরনো যুগের সেই পাথরই রয়েছে। আস্তে আস্তে, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধানে, খুব সাবধানে। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে সামনে কি বিপদ আছে না আছে আমার কিন্তু কিছুই চোখে পড়ছে না। উঠিস না, কোনো লাভ নাই, এটা পুরো পুরো ভাঙা। এই প্রাচীরটা ওই প্রাচীরের মতনই ছিল যার উপর দিয়ে চলা যেত, বাট আপাতত এটা পুরোপুরি ভেঙে গেছে এবং লতা পাতাতে ভর্তি, তাই উঠে কোনো লাভ নেই। এখানে এসে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে বাঙালিরা এই যে পালাময় আছে, তার অন্যতম কারণ হচ্ছে যারা সঞ্জীবচন্দ্র পড়েছেন এবং যারা বুদ্ধদেব গুহ পড়েছেন, সেইটা পড়ে আসেন এবং সেই স্বাদ নিতে চান। বাট এখানে এসে বোঝা যাচ্ছে যে এখানে আসাটাও কিন্তু একটা ভালো রকমের অ্যাডভেঞ্চারাস কাজ। তো এই দরজার ভিতরে যে গিয়েছিলাম, এখান থেকে বেরিয়েলাম। এবারে এই দিকে যে ইয়েটা ছিল, মানে যে সুড়ঙ্গটা ছিল, সেটা কিন্তু এই দিকে, মানে দরজার মুখেই ছিল ওই সুড়ঙ্গটা। তো একটু দেখাবার চেষ্টা করছি আমি। আরে বাপ রে বাপ, এই ছিল সুড়ঙ্গ। আমি একটা ভিডিওতে দেখেছি, এটাকে কিন্তু সুড়ঙ্গই বলা হয়েছিল। এই সুড়ঙ্গ দিয়েই নাকি সামনে যে ডালটনগঞ্জ রয়েছে অত দূর যাওয়া যেত, মানে ওখানে গিয়ে ওঠা যেত।
তো ভাবছি নামবো এখানে। আরে বাপরে, কি ভয়ঙ্কর অন্ধকার। আচ্ছা এটা, আচ্ছা এটা তো এইখানেই শেষ, কিন্তু এটাকে বলা হয়েছিল যে এটা সুড়ঙ্গ। বাট কেউ কেউ বলেন যে এখানে সুড়ঙ্গ ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাট বন্ধ করলে তো আলাদা রকম লাগবে দেখতে, সেরকম তো লাগছে না। এমন হতে পারে যে এটা কোনো কুয়ো ছিল, যেটাকে স্টেপ ওয়েল বলে, সেই টাইপেরও কিছু ছিল, এরকম হতে পারে। মানে পরে যদি বন্ধ করা হয়ে থাকে এই সুড়ঙ্গটা, এটা যদি সুড়ঙ্গই হয়ে থাকতো এবং পরে যদি বন্ধ করা হয়ে থাকে, তাহলে তো দেখে তো বোঝা যাবে, কিছুই দেখে বোঝা গেল না। হ্যাঁ, তো আমার তো মনে হচ্ছে না যে এটা সুড়ঙ্গ ছিল। ওকে, উঠে এবারে। আমাদের সাথে যদি কোনো ঐতিহাসিক থাকতেন তাহলে তিনি বলে দিতে পারতেন কোনটা কি। যাই হোক, খুবই ভালো লাগলো এই পুরনো কেল্লাতে এসে। এবার আমরা যাব নতুন কেল্লায়। একবার স্নান করেছি হোটেলে, আবার পুরো ভিজে গেছি। তো এখন বাজছে 2:45, আর পুরনো ফোর্ট থেকে আমরা চলে এসেছি। এখন উঠছি নতুন ফোর্টের রাস্তায়। নতুন ফোর্টের রাস্তার চড়াইটা কিন্তু প্রচণ্ড বেশি। যতটা এনার্জি ছিল প্রায় সবটাই পুরনো ফোর্টে দিয়ে চলে এসেছি, যার জন্য আর যেন পারছি না। আর আমাদের গাড়িতে জলের বোতলও নেই, বাট তবুও যাওয়ার ইচ্ছাটা কিন্তু চরম রয়েছে, তাই চড়ছি। এবং উপরে গিয়ে আমরা দেখাবো যে এখান থেকে দৃশ্যটা চারিদিকে কেমন লাগছে এবং উপরটা কেমন, ফোর্টটা কেমন ছিল বা এখন কেমন কি অবশিষ্ট রয়েছে, যতটা পারবো দেখাবার চেষ্টা করব। রাস্তাটা এরকম। আগে কেমন কি জঙ্গল ছিল না ছিল আমি জানি না, বাট এখন কিন্তু এই দুটো ফোর্টই পুরো জঙ্গলের মধ্যে অবস্থিত। চারিদিকে গাছ। এখন কোনো রাজার রাজত্ব নয়, এখন এখানকার রাজারা হচ্ছে এখানকার গাছপালা তারাই। এবং এমন বলবো না যে জানা অজানা অনেক গাছ, বাট বলবো যে পুরোটাই চারিদিকে নানা অজানা গাছে ভর্তি, অজানা গাছের বন এটা। কারণ গাছ সম্বন্ধে অত নলেজ আমার নেই। এই ফোর্টটা এমন একটা ফোর্ট, এটাকে দেখে মন একটু বেশি ভরে যাবে, তার কারণ ওর তুলনায় এখন পর্যন্ত যতটা দেখতে পাচ্ছি তাতে বুঝতে পারছি এই ফোর্টটা ওর তুলনায় ইনট্যাক্ট রয়েছে, সুন্দর রয়েছে। তার জন্যই মনটা ভরে যাবে। দেখুন, আমি দেখাবার চেষ্টা করছি। ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার। এরকম জায়গায় এরকম একটা ফোর্ট তৈরি করা ভয়ঙ্কর ব্যাপার। চুনসুরকি কাকে বলে চিনি না, বাট একটু একটু আন্দাজ রয়েছে। এগুলোকে দেখে যেন মনে হচ্ছে সেই চুনসুরকির কাজ, এবং চুনসুরকি দিয়ে মানে এই চুনসুরকিটাই যেন সিমেন্টের কাজ করেছে। এই চুনসুরকি এরকম বড় বড় পাথরগুলোকে আটকে রেখেছে। যতদূর সম্ভব এটা চুনসুরকি। আমি যদি ভুল বলি তাহলে আপনারা আমাকে বলবেন। এবার আমরা ফোর্টের মধ্যে ঢুকবো। এখানে যখন হাত বোলাচ্ছি তখন মনে হচ্ছে আমি সেই যুগের যে সমস্ত মিস্ত্রিরা যারা এই কাজ করেছিলেন, যে সমস্ত মিস্ত্রি বলবো না, খুব সাধারণ কথা হয়ে গেল, যে সমস্ত কারিগররা এই কাজ করেছিলেন, আমি যেন তাদের হাতের স্পর্শটা পাচ্ছি। এইদিকেও আর একটা বড় দরজা রয়েছে, আর এই দরজা দিয়ে দেখলে ফোর্টের চারিদিকটা এইভাবে দেখা যায়। প্রকৃতির নিয়ম দেখুন কেমন। এই ফোর্ট কোনো বলবান শক্তিশালী সাহসী রাজার ছিল, বাট আজ এই ফোর্ট এদের, এই যে যারা রয়েছেন এদের, এই শ্যামল বনরাজির। আর তাদের মধ্যে যারা মারা গেছে তারাও যেন এখনও ফোর্টটাকে আগলে রেখেছে, এবং তারা যেন বলছে যে এই ফোর্টটাকে বা এই প্রাচীরটাকে আমি যেন ফেলতে দেবো না, আমি থাকতে ফেলতে দেবো না, তাই যেন এইভাবে সে আটকে রেখেছে। চলুন এবারে উপরে যাওয়া যাক। ও হো 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 হো, কি বলবো। এই নতুন ফোর্ট থেকে যে দৃশ্য দেখা যায়, যে বিউটি, যে সৌন্দর্য দেখা যায়, তা এক কথায় অনবদ্য। আমার মুখের ভাষাতে কিছুই প্রকাশ পাবে না। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি।
ওইখানে রয়েছে পুরনো ফোর্টের পুরো প্রাচীরটা এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে। হ্যাঁ, আর এই দিকে রয়েছে অরঙ্গা রিভার। হ্যাঁ, ওয়াও 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 ওয়াও। আজ পালামৌ এসে থেকে ঠিক যেন সেই কিক যাকে বলে সেই কিকটা যেন পাচ্ছিলাম না, ভালো লাগছিল না। কালকে রাত্রে বেরিয়েছি তো ঘুমটুম হয়নি, এগুলো কারণ, তো ভালো লাগছিল না। বাট এখন যখন আমি এই ফোর্টের ওপরে এলাম তখন কিন্তু মন একদম ভরে গেল, আর যাকে বলে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাওয়া, সেই গার্ডেন গার্ডেন হয়ে গেল। আচ্ছা, এই দিক দিয়ে যদি আসি প্রথমে, মানে ওখানে উঠেই যদি বাঁ দিকে আসি তখন এরকম একটা ছোট্ট দরজা, এখান থেকে কিন্তু খুব সাবধান, খুব বুঝে, হ্যাঁ, এর বেশি যাবেন না। সামনে বিশাল খাদ, আর যতদূর সম্ভব নিচে এইটা কমলদহ, এখানে সম্ভবত রানীরা স্নান করতেন। আর এই হচ্ছে অরঙ্গা নদী। কি সুন্দর, কি সুন্দর! আমি আপনাদেরকে কি করে দেখাবো, এই ক্যামেরাতে আসবে না, বাট আমার গোটা শরীরের লোমগুলো কিন্তু সোজা হয়ে গেছে, মানে যাকে বলে গুজবাম, সেই গুজবাম চলে এসছে আমার গোটা শরীরে। তার কারণ এই যে এই ফোর্টটা হচ্ছে গিয়ে একটা বিজয়ের চিহ্ন, একটা শক্তির চিহ্ন, একটা সাহসের চিহ্ন। সেই সাহস, শক্তি এবং বিজয় বিরাজ করছে কোথায়? একদম প্রকৃতির মাঝে, সুন্দর স্বর্গীয় প্রকৃতির মাঝে সে কিন্তু বিরাজ করছে। মানে এখানে সুন্দর প্রকৃতি আর এই রাজার যে অহংকার, সেই অহংকারের যেন একটা মেলবন্ধন ঘটেছে, এবং সেই মেলবন্ধনটা কিন্তু অপূর্ব। চলুন যাওয়া যাক, আর কি কি আছে এখান থেকে দেখি। এইটা এতটাই চওড়া যে মিনিমাম 3 জন অশ্বারোহী মিনিমাম তারা কিন্তু আরামসে এখান দিয়ে ঘোড়া চালিয়ে যেতে পারবেন, মানে যেতে পারতেন, পারবেন নয়। এখানেও সেরকম সামনে তাকিয়ে যাবেন, রাস্তার দিকে তাকিয়ে যাবেন, কারণ সামনেই এই জায়গাটা কিন্তু পুরো ভেঙে গেছে, ধসে গেছে। রাস্তার দিকে না তাকিয়ে আপনি যদি পাগল হয়ে যান প্রকৃতির প্রেমে, তাহলে কিন্তু প্রপাত ধরণী তলে। আমরা এখন যাব ওই দিকটায়, মানে এই ফোর্টের প্রাচীরে উঠেই ডান দিকটা কেমন সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখানেও ডান দিকে ওই রকম, মানে আমি ওখানে 3টে বলেছিলাম, এখানে এতটা চওড়া দেখছি অন্তপক্ষে 1 2 3 4 5 জন ঘোড়সওয়ার আরামসে চলে যেতে পারতেন। তার মানে এটুকু বুঝতে পারছি যে ফোর্টের উপরে উপরে যাতে ঘোড়সওয়াররা, মনে হচ্ছে, আমি জানি না হতো কি না, যেতে পারেন এবং তারা যাতে টহল দিতে পারেন ঘোড়া নিয়ে, তার কিন্তু পুরো ব্যবস্থা করা ছিল। এখানে এসে এরকম একটা স্ট্রাকচার পাবো, সেই স্ট্রাকচারটাকে চারিদিক থেকে দেখি কেমন লাগে। ও বাবা, নিচেতে গরু, এখানে নিচেতে রয়েছে গরু, আর গরুর গলায় যে ঘণ্টা রয়েছে সেই ঘণ্টার কথা কিন্তু সঞ্জীব চন্দ্র বলেছেন যে এই শব্দতে যেন একটা বিষণ্ণতা রয়েছে, সেই বিষণ্ণতা সৃষ্টিকারী ঘণ্টা কিন্তু এখানে গরুর গলাতে রয়েছে, এবং সেগুলো টুংটাং টুংটাং করে বাজছে। এবং এখানে এই জায়গাতে হয়তো এই বিষণ্ণতার সুরটাই সবচেয়ে ভালো খেলবে, সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ কেউ হয়তো আজও সেই দিনের, কেউ হয়তো আজও এখানে যখন গভীর রাত্রি হয়, যখন রাতের আকাশে পূর্ণিমার চাঁদ থাকে বা অন্ধকার থাকে, সেই চাঁদের আলোতে বা সেই গভীর অন্ধকারে হয়তো বা দীর্ঘশ্বাস ফেলে, হয়তো বা কেঁদে কেঁদে বেড়ায়। চলুন দেখা যাক। এটা কি কোনো মন্দির ছিল? খুব বুঝে, এগুলো কিন্তু পুরো কাটা, পড়ে যেতে পারেন। আচ্ছা, এখানে একটা সিঁড়ি রয়েছে, জানি না কি ছিল, আমি যথাযোগ্য সম্মান দিয়ে উঠব। এখানে এখন এরকম করা রয়েছে, মনে হচ্ছে যেন পতাকা তোলা হয় স্বাধীনতা দিবসের দিন, হতেও পারে। এখান থেকে কেমন লাগে চারিদিকটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখন আমরা নিচে নেমে যাব
এখান থেকে যাব কেচকি সঙ্গম। বাট নিচে নামার আগে আমি একটা কথা বলতে পারি, এই দুটো ফোর্টকে দেখার জন্য একটা দিন তো পরের কথা, দুটো দিনও পুরো যথেষ্ট নয়। শুধু দেখলেই হবে না, এখানে আসতে হবে, এখানে একা আসতে হবে এই সময়ে যখন কোনো টুরিস্ট নেই। এখন ভরপুর বর্ষাকাল, এখানে একা আসুন, একা এখানে বসুন, এখানে বসে ওই দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকুন আর ভাবতে থাকুন সেই দিনের কথা, সেদিন কেমন ছিল, তখনকার রাজা রানী তারা কেমন ছিলেন। তারপর যারা এলেন তারা এই জায়গা দখল করে নিলেন, দখল করে নেওয়ার পর সেই রাজা রানীদের কী অবস্থা হলো, যারা দখল করলেন তাদের কী অবস্থা হলো। আজ কোথায় সব, আজ কোথায় সব, ভাবুন। আশা করছি খুবই ভালো লাগবে। এবং আপনি যদি একা থাকেন, হতেও পারে কেউ এই যে বাতাস আসছে, এই বাতাসের মতো বাতাসের মধ্য দিয়ে এসে আপনার সাথে সঙ্গ দেবে, আপনার হয়তো পাশে এসে বসবে, আপনি জানতে পারবেন না, বাট তারও ভালো লাগবে যে কেউ তাদের কথা ভেবেছে। চলুন এবার যাব কেচকি সঙ্গমের দিকে। তো আমরা যা দেখলাম, যাকে বলে কেষ্ট পাওয়া, সেই কেষ্টই পেয়েছি। বাট কেষ্টকে পেতে গেলে কিন্তু কষ্ট করতে হবে চরম। তো কতটা কষ্ট করতে হবে সেটা একটু দেখুন। বুয়ার অবস্থা দেখুন, বুয়ার জামার অবস্থা দেখুন, ওরে বাপ রে বাপ। তাই এখানে এলে কিন্তু মিনিমাম 1 ঘড়া করে জল পার হেড নিয়ে আসতে হবে। আর আমাদের কাছে এতটুকু জল নেই। আমরা এখন হাঁটছি বনের রাস্তায়, কারণ আমাদের আজ যে সঙ্গীরা ছিল, যারা ওই দেখি দেখি ওরে না না না, আমাদের আর দুজন যে সঙ্গী ছিল তারা উঠতে পারেনি, আমাদের সঙ্গে বাঁদরামো করার জন্য গাড়ি নিয়ে চলে গেছে। আমরা এখন বনের রাস্তায় হেঁটে যাচ্ছি। খারাপ লাগেনি গাড়ি নিয়ে চলে যাওয়াতে। বনের পথে হাঁটার ইচ্ছা পূর্ণ হয়েছিল, ফিরতে মন করছিল না। লেন্সে তাকিয়ে বকবক করলাম অনেক। এবার কথা মনে মনে, এবার কথা নিজের সাথে খুব সঙ্গবনে। সাঁঝ আসছিল এগিয়ে, পালামোর গভীর বনের আনাচে কানাচে আধার নামছিল। বনপথে হাঁটার আনন্দ ছিল না, মাথা নত হয়েছিল গভীর চিন্তায়। না, মনের মেঘরাজ্যে চলছিল তখন গৌতমেন্টিকের রোমান্টিসিজম। হয়তো এই পথেই রাজকুমার রাজকুমারীরা সেদিন গেছিল মৃগয়ায়। হয়তো পথের পাশে ছিল তুড়ি, ভেড়ি, নাকারা। এই বনেরই দূরে দূরে ছিল দামামা। আর এই পথের পাশেই বৃক্ষাধিরাজদের আড়ালে ছিল তীরন্দাজ বাহিনী। পাতার আড়ালে থেকে তাদের তীক্ষ্ণ চোখ লক্ষ্য রাখত প্রতিটি গতিবিধি। আচ্ছা, নতুন কেল্লার উপরের ছোট্ট দরজায় দাঁড়িয়ে কি রাজকুমারীর 2 চোখ আনমনা হতো? ওই দূরের ঔরঙ্গা নদী পেরিয়ে, ওই পাহাড় পেরিয়ে, ওই মেঘলোকে রাজকুমারীও কি স্বপ্ন দেখত অচিনপুরের রাজকুমারের? আচ্ছা, যেদিন দাউদ খান এখানে মন্দির ভেঙে মসজিদ গড়ল, তখন রাজকুমার রাজকুমারী রানীমারা কোথায় ছিলেন? এই গভীর বনের ওই পাহাড়ের কোনো এক গুহায়? নাকি তারা সেদিন জহরব্রত পালন করেছিলেন? নাকি রাজকুমার রাজকুমারীরা এই বনের আরও গভীরে অখ্যাত এক নদীর তীরে কোনো এক নামহীন গাঁয়ের কোনো সর্দারের মেয়ে আর ছেলেদের সাথে সেদিন বেঁধেছিলেন ঘর? হয়তো তাঁদেরই বংশজরা আজ বনে পাহাড়ে গরুর পাল নিয়ে যায়, হাতে আজ তীর ধনুকের বদলে হয়তো একখানা শুকনো লাঠি। আমরা গাড়িতে করে চলেছি বেতলা পেরিয়ে কেচকি সঙ্গমে। গাড়ি ধরল কেচকির পথ। সাদা কালো দুনিয়ার সেই অরণ্যের দিনরাত্রির চলন্ত গাড়ি থেকে বনের দৃশ্য চোখের সামনে। এই সেই পথ। গাড়ি থেকে নেমেই শটান চলে গেলাম সেই অমর সৃষ্টিধামে। তো এখন বাজে 4:02 আর আমরা কেচকি সঙ্গমে পৌঁছে গেছি। কেচকি সঙ্গমে যাবার আগে যেখানে যাব সেটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা। আপনারা অনেকেই জানেন যে এখানেই সেই বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল, অরণ্যের দিনরাত্রি এখানে হয়েছিল। এইটা সেই কুয়োটা যেখানে ওনারা স্নান করছিলেন, আর এই সেই বাড়ি যে বাড়িতে শুটিংটা হয়েছিল। যারা এখানকার ভিডিও দেখেন তারা প্রায় প্রতিটা ভিডিওতেই দেখেছেন এই জায়গাটা এবং এই ঘটনাটাও শুনেছেন। আর এই গাছটা নাকি সেই তখনকার সত্যজিতের আমলের, তখন থেকে এখনও রয়েছে। এইটা সেই শিমুলের গাছ। এখানে লেখা রয়েছে কেচকি সঙ্গম। এখানে ঔরঙ্গা আর কোয়েল নদীর মিলন ঘটেছে। আর যেটা দেখে আমার আরও ভালো লাগছে সেটা হচ্ছে যে এই কেচকি সঙ্গমে থাকার জন্য, ওইটা তো সেই পুরনো রেস্ট হাউসটা, আর এই দেখুন নতুন কিন্তু রেস্ট হাউস হয়েছে। এটা দেখে খুব ভালো লাগছে। এটা এখানে এরকম হয়েছে জানলে আমরা ওখানে থাকতাম না, এখানেই থাকতাম। যাই হোক, সামনে রয়েছে ঔরঙ্গা
আর কোয়েল। আমার আর জোরে কিন্তু কথা বলার ক্ষমতা নেই, তাই আস্তে আস্তে বলছি। এখানে আসবো বলে ওই সিনেমাটা আবার একবার দেখেছিলাম, তাই এই জায়গাটা কিন্তু পুরোপুরি মনে পড়ছে খুব। এই জায়গাটা, এখানে মনে হয় সৌমিত্র আর শর্মিলা দাঁড়িয়েছিলেন, আর ওই মন্দিরটা যেন তখন দেখা যাচ্ছিল। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। বাহ, দারুণ দারুণ। এইটা হচ্ছে একটা নদী, আর ওইটা হচ্ছে আর একটা নদী। কোনটা অরঙ্গা আর কোনটা কোয়েল সেটা কিন্তু আমি জানি না ঠিক। দেখি কাউকে জিজ্ঞেস করে জেনে নেব। এই দুটো নদীর সংযোগ হয়েছে, আমি আর কথা বলতে পারছি না, এই দুটো নদীর সংযোগ হয়েছে এই জায়গাটাতে, তাই এটাকে বলছে কেচকি সঙ্গম। এই যে গ্রামটা, এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে কেচকি। কোয়েলের কলকলানি ছিল না, বসলাম তার কাছে। সে বলল, আমি দেখেছি তোমার রাজা রানী আর রাজকুমার পক্ষীরাজে। এই তো সেদিনের কথা, তোমার ওই কেল্লায় থাকতো গো সেই রাজকুমারী মালবিকা, যার নাম। কত আনন্দ করতো, কত হাসতো, কত খেলতো আমার সাথে। তারপর এক রাতে আমার সাথে শেষ দেখা করতে এসেছিল, খুব কেঁদেছিল, বলেছিল চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। দীর্ঘশ্বাস আমিও ফেলেছিলাম, শুনতে সে পাইনি। আমি যে আরও পুরনো গো, কবে থেকে বইছি এই পালামোর গভীর জঙ্গলের ভিতর দিয়ে। আজও এই পালামোয়ের বনের রাজা পান করে আমার জল, হস্তিযুত করে জলকেলি। জন্ম থেকে কত দেখলাম, আজও বইছি। যখন তুমি থাকবে না তখনও বইব। মন দিয়ে শুনলাম কোয়েলের কথা, বুক চিরে বেরোলো দীর্ঘশ্বাস। তাই তো সমাজের মাঝে যখন থাকি তখন ভাবি কবে পার হব এই ভবসাগর। আর কোয়েল, তোমার মা প্রকৃতির কোলে যখন বসি তখন কষ্ট পাই তুমি যা বললে তাই ভেবে। মনে হয় একদিন আমি থাকবো না, সেদিনও এই প্রকৃতি থাকবে, এই নদী, এই ঝর্ণা এইভাবেই বয়ে যাবে। শুধু আমি থাকবো না, আমি আসবো না, আমি বসবো না তোমার কাছে। এইভাবে বসে গেছি নদীর বালিতে, খুব সুন্দর দৃশ্য। বাট এই দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে যেটা আমাকে বেশি আকর্ষণ করছে সেটা দেখাই। এখানকার যে প্রকৃতির যে দৃশ্য, এখানকার যে প্রকৃতি খুব সুন্দর। ওই দূরে যেন মনে হচ্ছে আকাশ আর নদী যেন এক জায়গায় মিলে গেছে। আর এখানে রয়েছে পাহাড়, এই দিকে যে নদীটা রয়েছে সেই নদীর পাশেও বন। আর আমাকে বেশি আকর্ষণ করছে এই মন্দিরটা। কি সুন্দর, একদম নদীর ধারে একটা মন্দির, কেউ ডিস্টার্ব করার মতো নেই, কি সুন্দর। এবার ফেরার পালা, ফিরবো আমাদের একদিনের বেতালার বাড়িতে। ফিরতে ফিরতে রাস্তার ধারে বাকিদের চা খাওয়া, আর আমার ওই দূর পাহাড়ি টিলার দিকে চাওয়া আর স্বপ্ন বুনে যাওয়া। আমার কল্পনা রাজ্য শুধুই কল্পনা রাজ্য নয়, এই কল্পনা রাজ্য পূর্ণতা পায় যখন ডাব্লিউ হান্টারের লেখা পড়ি। তিনি লিখেছেন, এখানকার লোকজন কালো, কোটি দেশে ছোট্ট কাপড়, মাথা ফাঁকা, পা খালি, হাতে তাদের ধনুক আর প্রচুর তীর। এছাড়াও কারো হাতে বর্ষা, কারো হাতে তরবারি, তো কারো হাতে ঢাল। তাই বলতে পারি, আজ যাদের দেখছি ক্ষীণকায়া রাস্তার পাশে টালির ছাউনির সামনে দুই হাঁটুর মাঝে মাথা ঝুলিয়ে বসে থাকতে, তাঁরা আসলে জাত যোদ্ধার দল। এখন বাজছে সন্ধ্যে 6:32, প্রায় 1 ঘন্টা আগে, প্রায় 5:30টার সময় আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো এখন হচ্ছে গিয়ে অগাস্ট মাস, যার জন্য জঙ্গল সাফারি বন্ধ রয়েছে, যার জন্য আমরা চেষ্টাও করলাম না, কারণ আমরা তো জানি যে জঙ্গল সাফারি বন্ধ রয়েছে, এখন জঙ্গলে ঢোকা যাবে না। তো গতকাল যে আমরা রাত 10:52 মানে মোটামুটি 11টার সময় বেরোতে পেরেছিলাম, যার জন্য আজ আমাদের হাতে কিন্তু এনাফ সময় ছিল। দুটো ফোর্ট এবং কেচকি এটা দেখার পরেও অনেক টাইম ছিল, আমরা কেচকিতে অনেকক্ষণ বসেছিলাম। যাই হোক, আমরা চলে এলাম হোটেলে। এখন এবারে পুরো রেস্ট, এরপর খাবো ওই 8:30 9টার সময় করে খাবো, তারপর জাস্ট বিছানাতে পড়বো আর মরে যাব। কাল আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারি বেরোবো, বেরিয়ে যাব সুগাবাঁধ, তারপর যাব মিরচাইয়া, তারপর যাব লোধ, মানে মিরচাইয়া আগে রয়েছে, তারপর সুগাবাঁধ, তারপর লোধ, তারপর সেখান থেকে যাব নেতারহাট। ইচ্ছা রয়েছে কাল রাত্রে নেতারহাটে থাকা। আর এর মধ্যে আমি চাই একবার মারোমার রেস্ট হাউসটা, ফরেস্টের রেস্ট হাউসটা দেখতে। এখন বাজে রাত 9টা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রান্না ঠিকঠাকই ছিল। দিনের বেলাতেও তখন অন্য একটা জায়গাতে খেলাম, সেখানেও দেখলাম, আবার এখানেও দেখলাম, খুব একটা বেশি মশলা নেই, এটা একটা ভালো লাগলো। বাট আগে যে অনেক দিন আগে যখন এখানে এসেছিলাম তখন সেদিন যে খাবারটা খেয়েছিলাম অতটা ভালো আমার লাগলো না।
যাই হোক, আমরা যেখানে রয়েছি মানে হোটেল বনবিহার, মানে এই হোটেলটা, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, কারণ বাইরে প্রচুর লাইট চলছিল। তাই ঠিক করলাম যে খাওয়ার পর এখন একটু বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো যে এই হোটেল বনবিহারকে কতটা সুন্দর লাগছে, এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। এই কারণে বিশেষ করে বলছি, কারণ এখানে কারেন্ট কিন্তু আসছে আর যাচ্ছে। কারেন্ট যদি চলে যায় তাহলে দেখাতে পারবো না, যদি কারেন্ট এখন যেমন রয়েছে এরকম যদি থাকে তাহলে দেখাতে পারবো। আর কারেন্ট চলে গেলেও এদের নিজস্ব পাওয়ার সিস্টেমের ব্যবস্থা রয়েছে, তার সাহায্যে কিন্তু আমরা লাইট এবং ফ্যান চালাতে পারছি, তখন কিন্তু আর এসিটা চলবে না। তো যাই হোক, এখন কারেন্ট রয়েছে, এখন একটু দেখার চেষ্টা করি, আর খাওয়ার পর একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। তো এই হচ্ছে হোটেল বনবিহার, আর এটার সামনে এখানে বেতলা ন্যাশনাল পার্কে ঢোকার গেট রয়েছে। এখানে এটা হচ্ছে গেট। টিআইসি বেতলা রেস্ট রুম, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো সব মনে হয় চালু হয় যখন এখানে সিজন চলে তখন। এখন কোনো টুরিস্টই নেই, কেবলমাত্র আমরাই রয়েছি। আর টিপি বৃষ্টি পড়তে শুরু করেছে। সুন্দর এরকম বসার জায়গা করে দিয়েছে মাঝে মাঝে। এখানে একটা রয়েছে, ওইদিকে একটা রয়েছে, দুটোই রয়েছে। এটা হচ্ছে ডাইনিংটা, আর নিচেতে রয়েছে আমাদের রুম, আর এইখানে রয়েছে রিসেপশনটা। এই দিকে রয়েছে এন্ট্রি, সামনে লেখা রয়েছে এন্ট্রি হোটেল বনবিহার। ঝাড়খণ্ড ট্যুরিজমে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই সমস্ত হোটেলগুলোর নামের শেষে বিহার কথাটা থাকবে। যেমন এটা যেহেতু বন এই জায়গাটা, তাই রয়েছে হোটেল বনবিহার। ঝাড়খণ্ড ট্যুরিজমের যে হোটেলটা নেতারহাটে রয়েছে সেটার নাম হচ্ছে হোটেল প্রভাত বিহার, তার কারণ ওখান থেকে সূর্যোদয়টা খুব ভালো দেখা যায়। আবার যেটা হুড্রুতে রয়েছে সেটার নাম হচ্ছে গিয়ে হোটেল মধুলিকা বিহার। এটা হচ্ছে রিসেপশন, এটা রেস্টুরেন্ট, খাবার জায়গা, ডাইনিং। খুব সত্যি কথা যদি বলতে হয় তাহলে রুমগুলোর হাল কিন্তু অতটা ভালো নয়, এবং বাইরেটা যতটা চাকচিক্য এই গোটা হোটেলটার ভিতরে কিন্তু ততটা নয়। যে করিডোর দিয়ে এখন এলাম সেই করিডোরে কিন্তু এইভাবে এই যে প্লাস্টার রয়েছে, এই প্লাস্টার কিন্তু খসে পড়ছে, এবং দেখভাল ঠিকঠাক হয় বলে মনে হচ্ছে না। এগুলো পুরো সব কীরকম সব ফাঙ্গাস ধরে গেছে, এগুলো সব যেন ড্যাম ধরেছে, এরকম খুব একটা ভালো নয়। বাট আমরা যতগুলো এখানে অনেকগুলো যে সমস্ত জায়গা রয়েছে থাকার, সেই সমস্ত প্রায় সমস্ত জায়গাতে আমরা গেছিলাম, তাদের মধ্যে তুলনামূলকভাবে ভালো। তাদের দেয়ালগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা ফাঙ্গাস ধরেনি, বা এর চেয়ে অনেক ভালো দেওয়াল। বাট বিছানাপত্র খুব নোংরা তাদের, এবং ঘরের মধ্যে একটা খুব বাজে গন্ধ, সেটা এদের নেই। এই ঘরগুলো মানে এই হোটেল বনবিহারের ঘরগুলো তুলনামূলকভাবে যাকে বলে কানার মধ্যে ঝাপসা, তাই। তো আজকের দিন আমাদের এইভাবেই কাটলো। আবার কালকে শুরু হবে একটা নতুন দিন, এবং কাল সারা দিন থাকবে প্রোগ্রাম। আপনাদের সাথে দেখা হবে কাল।